বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন আলোচনা বা বিতর্ক হচ্ছে নির্বাচন আর সংস্কার। নির্বাচন হলে নির্বাচনের আগে কারো কারো অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে সংস্কারের শর্ত, আরেকটা হচ্ছে যে পতিত স্বৈরশাসক, সেই স্বৈরশাসকের যে দল, সেই দলকে নিষিদ্ধ করতে হবে, নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং আরেকটি দাবি হচ্ছে যে অপরাধের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের বিচার না করে নির্বাচন করা যাবে না। আপনারা জানেন, প্রধান উপদেষ্টার অনুরোধক্রমে জাতিসংঘের পক্ষ থেকে একটি তথ্যানুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় এবং সেই রিপোর্ট আমরা সম্প্রতি পেয়েছি, যেখানে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় হতাহতের সংখ্যাসহ পুরো বিস্তারিত চিত্র দিয়েছে এবং কতটা ভয়াবহ লোমহর্ষক চিত্র সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো প্রতিবেদনে, আমাদের নিজস্ব প্রতিবেদনে পাওয়া যায় না। এমনকি সংখ্যার যে সরকারি আমাদের হিসেব হতাহতের, সেই সংখ্যার চাইতেও জাতিসংঘের রিপোর্টে সংখ্যাটা অনেক অনেক বেশি। দ্বিতীয় যেটি এই রিপোর্টে পাওয়া গেছে সেটি হচ্ছে যে তারা চায় বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক, যেটা অনেকের আকাঙ্ক্ষার সঙ্গে এখন মেলে না। এবং ইনক্লুসিভ ইলেকশন বলতে যদি কেউ চুলচেরা বিশ্লেষণ করেন তাহলে এটা বোঝা যায় যে আওয়ামী লীগের জন্য নির্বাচনের বাইরে না রাখা হয়, অর্থাৎ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা সক্রিয়, শক্তিশালী বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মূলত জাতিসংঘের এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন নিয়ে বা রিপোর্ট নিয়ে আমরা আজকে কথা বলবার জন্য আমার সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী রয়েছেন। আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসনাই মাহমুদ এবং আমার ডানে রয়েছেন আরেকজন আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার রাসনা মাম, আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে এই ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের বা রিপোর্টের গুরুত্বটা কি আসলে? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে যে এটা যে মানবাধিকার লঙ্ঘনের চিত্রটা তুলে ধরেছে, এবং শুধু চিত্র না, সুনির্দিষ্টভাবে সম্পৃক্ততাও তুলে ধরেছে আওয়ামী লীগ সরকারের সিকিউরিটি ইন্টেলিজেন্স অ্যাপারেটাস, সেটা পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই প্রত্যেকটা, অ্যান্ড তার সাথে যুবলীগ, ছাত্রলীগ, এদের। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটাও বলেছি যে সুনির্দিষ্ট, একদম শীর্ষস্থানীয় নেতাদের সুনির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতেই এটা করা হয়েছে, এই গুম, খুন, হত্যা যা যা করা হয়েছে। আরেকটা গুরুত্ব হচ্ছে যে এটা করেছে কে, সবচাইতে বড়, সবচাইতে গ্রহণযোগ্য যে বডিটা আন্তর্জাতিক, মানে ইউএন। সো জাতিসংঘ করেছে বলেই কিন্তু এটা নিরপেক্ষ হিসেবে গণ্য করা হবে এবং এটাকে উড়িয়ে দেয়া হতো অত সহজ হবে না। সেটা ভারত বলেন বা ভারতে বসে যে ইন্ধন যোগাচ্ছে ওনার কথাও যদি বলি, যে অত সহজে হয়তো উড়াতে পারবে না। কিন্তু এটা যদি কোনো ডোমেস্টিক অভ্যন্তরীণ একটা তদন্তের ভিত্তিতে একটা প্রতিবেদন আসতো, তাহলে কিন্তু এটাকে খুব সহজেই উড়িয়ে দিত, যে এটা নিরপেক্ষ না বলে। ওনারা চেষ্টা করেছেন এটা নিরপেক্ষতাও নিয়েও বিতর্ক করার জন্য, অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে পতিত সরকার আওয়ামী লীগের যে প্ল্যাটফর্মগুলো ছিল। কিন্তু ওই সমালোচনাগুলোর দিকেও যদি আপনি তাকান, একেবারে যৌক্তিক ছিল না এবং বেশিরভাগই গঠনমূলক কোনো সমালোচনা না। ইনফ্যাক্ট ফ্যাকচুয়ালি ইনঅ্যাকিউরেটও অনেকগুলো সমালোচনা দেখেছি আমি এই প্রতিবেদনের, ওটাতে আমি শর্টলি আসবো। আরেকটা কারণ এটা গুরুত্ব, সেটা হচ্ছে কোয়ালিটি। কারণ ইউএন যখন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যে কোনো দেশেই করে, তারা একটা সুনির্দিষ্ট গাইডলাইন ফলো করে, যেটা খুব কম্প্রিহেন্সিভ অ্যান্ড বেশ হাই স্ট্যান্ডার্ডের গাইডলাইন মেনেই করা হয়। সো কোয়ালিটিটাও সে কারণে কিন্তু এই রিপোর্টের বিতর্কের ঊর্ধ্বে অলমোস্ট বললেই চলে। এবং আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যে আমাদের এখানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ট্রায়ালগুলো শুরু হবে, সেখানেও একটা বড় ধরনের ভূমিকা কিন্তু এই রিপোর্টের আছে। কারণ আইসিটির যে আইনটা আছে, সেখানে আমি দেখলাম যে জুডিশিয়াল নোটিসে জাতিসংঘের রিপোর্টগুলো ওনারা নিতে পারবেন। সো জুডিশিয়াল নোটিসে নিতে পারবেন মানে কিন্তু অলমোস্ট একটা অ্যাসাম্পশন অফ ট্রুথ হয়ে যাচ্ছে, যে আর বাড়তি কোনো এভিডেন্স লাগবে না, এটা প্রমাণ করার জন্য অলমোস্ট ট্রু হিসেবে গণ্য করা হবে। সো ওভাবে আমাদের বিচারের ক্ষেত্রেও এটা একটা বড় ধরনের ভূমিকা রাখবে। এবং এখানে সমালোচনাগুলো কথা আমি বলছিলাম, তার মধ্যে একটা তারা বলছিল যে একতরফা তথ্যের ভিত্তিতে রিপোর্টটাকে তৈরি করা হয়েছে, কারণ আওয়ামী লীগের বা ছাত্রলীগের ওনাদের সাথে যোগাযোগ করা হয়নি। তো প্র্যাকটিক্যালি তো ওনাদের সাথে যোগাযোগ করা সম্ভবও ছিল না, কারণ ওরা এখানে ছিল না। কিন্তু একতরফা ভিত্তিতে এটাও হয়তো সত্য নয়, কারণ সরকারি কর্মচারীদের সাথে এক্সটেন্সিভ ইন্টারভিউ হয়েছে। আপনি যদি রিপোর্টটা দেখেন, প্রায় 230টা ইনডেপথ ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু রিপোর্টটা করা, তাছাড়াও আরও অনেক ধরনের এভিডেন্সের ভিত্তিতে করা। তো ও ধরনের সমালোচনা একেবারেই মানে খুবই মোটিভেটেড একটা সমালোচনা, জাস্ট কাদা ছোড়ার জন্য।
তাছাড়া ওনারা বলেছেন যে আমাদের আইনি ভাষায় বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেট করেছে, যে একতরফা ইয়ের ভিত্তিতে। সো প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কিন্তু একটা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এটা তো কোনো জুডিশিয়াল প্রসিডিং না, এটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এক্সারসাইজ। এখানে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস অ্যাপ্লিকেবল না। তারপরে বলেছেন এটাও ফ্যাকচুয়ালি ইনঅ্যাকিউরেট যে লিগ্যাল রিপ্রেজেন্টেশন ছিল না। এটা এগেন, এটা তো কোনো কোর্টে মামলা না যে আমার আইনজীবী দরকার হবে, সো এখানে লিগ্যাল রিপ্রেজেন্টেশনের প্রশ্নটা উঠছে না। তো এরকম তারপরে আরও বলেছেন আই থিঙ্ক ফরেনজিক মেডিকেল রিপোর্টস গণনায় নেয়নি, সেটাও ভুল। এক্সটেন্সিভ অ্যানালিসিস আমি যা দেখলাম, ফরেনজিক, তারপরে এক্স রে, মেডিকেল রিপোর্ট, ব্যালিস্টিক অ্যানালিসিস সব কিছু কিন্তু গণনায় নেওয়া হয়েছে। তো এটাকে উড়িয়ে দেওয়া সহজ হবে না, এবং আমি আশা করি যে এর ভিত্তিতে এখন বিচার প্রক্রিয়াটা আরও দ্রুত এগিয়ে যাবে, বিশেষ করে আইসিটির সামনে যেটা পেন্ডিং। সো বিচারের প্রশ্নটা আমি আসছি আপনার কাছে। ব্যারিস্টার সরোয়ার হোসেন, আপনার কাছে ওই একই প্রশ্ন যে গুরুত্ব, এবং ব্যারিস্টার রাসনা ইমাম যেটা বলছিলেন যে আওয়ামী লীগের দিক থেকে বা তাদের দোসরদের দিক থেকে যে ধরনের সমালোচনা এই প্রতিবেদনের করা হয়েছে, সেটাও যদি আপনার দৃষ্টিতে কিছু পড়ে থাকে আপনি আলোচনা করতে পারেন আপনার মতামত। ধন্যবাদ আপনাকে জিলুর ভাই, ধন্যবাদ সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে রমজানুল মোবারক। দেখুন, আমি এই রিপোর্ট যতখানি দেখেছি, আমার সুযোগ হয়েছিল ইউএনএ চাকরি করার অ্যাজ এ পিস কিপার। সেখানে আমি কিছু তদন্ত দেখেছি এবং তাদের তদন্ত মান ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, এর চেয়ে ভালো কোনো তদন্ত হতে পারে না। আপনি যদি দেখেন যে এই তদন্তের টিমে কারা ছিল, টিমে ছিল হিউম্যান রাইটস ইনভেস্টিগেটরস, ফরেন্সিক ফিজিশিয়ানস অ্যান্ড ওয়েপন এক্সপার্ট। সো এইরকম যে কম্পোনেন্টস যারা এই তদন্ত পরিচালনা করে, মানে মিলিটারি পার্সপেক্টিভ থেকে দেখলেও আপনি মনে করেন সব কভার করে, জি, যা যা দরকার সেগুলো করা হয়েছে। এবং আপনার যদি ল্যাঙ্গুয়েজগুলো দেখেন, যে ভলকার টার্ক উনি ওনার প্রেস ব্রিফিংয়ে যেটা বলেছেন, দেয়ার আর রিজনেবল গ্রাউন্ডস to believe hundreds of extrajudicial killings, extensive arbitrary arrest, detentions and torture were carried out with the knowledge, coordination and direction of the political leadership and senior security officials as part of the strategy to suppress the protest. একদম যেটা হয়েছে ওনারা সেইটা তুলে এনেছে। আমি এই আন্দোলনে সরাসরি জড়িত ছিলাম, মহাকালের রেল করেছেন ওইখানে, আমি অলমোস্ট প্রতিদিন সেইখানে পার্টিসিপেট করেছি, দেখেছি গুলি হচ্ছে, সেইটার সামনে থেকে আমরা গিয়েছি, কারণ আমার ওই মিলিটারি ট্রেনিংয়ে আমি জানতাম যে কতটুকু যাওয়া যাবে, এবং এই ভিডিওগুলো আমি আমার ফেসবুকে পোস্ট করেছি। সো এইগুলো তো তারা করেছে এবং সেইটা তাদের এই রিপোর্টের মাধ্যমে এসছে। এরপরে যেটা বলেছে, the testimonies and evidence were gathered paint a disturbing picture of rampant state violence and targeted killing, that there are amongst the most serious violations of human rights and which may also constitute international crimes accountable to justice are essential for national healing and for the future of Bangladesh. Very very important যে ওই রিপোর্টের আরেক জায়গায় বলেছে যে ইটস নট অনলি দ্য ক্রিমিনাল ট্রায়াল, এইটা শুধু ক্রিমিনাল ট্রায়াল না, যে সত্য বলার যে একটা প্রক্রিয়া, যে কি হয়েছে বাংলাদেশের ডেভেলপমেন্ট এবং বাংলাদেশে এই হিলিং করার জন্য ট্রুথ রিকনসিলিয়েশনের জন্য রিকমেন্ড করেছে, এবং রিকমেন্ড করেছে যে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকার চাইলে সেইখানে যেতে পারে। আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে আশাবাদ ব্যক্ত করছি টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, যে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা রয়েছে সেই সম্বন্ধে তারা অবজারভেশন দিয়েছে চ্যালেঞ্জ অ্যান্ড ডেফিসিয়েন্সি। সো এখানে ডেফিসিয়েন্সি আছে। আমি 3টা মামলা এখানে কন্ডাক্ট করেছি অ্যাজ এ ডিফেন্স কাউন্সিল। সো এখানে এটা কোনোভাবেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলা যাবে না, এবং পলিটিক্যাল যে উইল এবং পলিটিক্যাল প্রেশারে তারা সাকাম করে, এটা একদম ক্লিয়ার। সেই ক্ষেত্রে দিস ইজ অ্যান অপরচুনিটি ফর দ্য গভর্নমেন্ট, যে এই ট্রায়ালটার অন্তত যারা টপ অ্যালেস্ট, যারা এই ক্রিমিনাল এবং
ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি করেছে তাদেরকে যাতে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি রেফার করে, এইটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত পজিটিভ এক্সাম্পল হবে অনেকভাবে, যে এই আমাদের এখানে যে ক্রাইম ট্রিব্যুনাল যেটা হবে আইসিটিতে, এইটা নিয়ে সমালোচনা চলবে এবং কখনো যদি ভবিষ্যতে যারা সরকার গঠন করবে তাদের ভুলের কারণে যদি আবার মাফিয়াতন্ত্র ফেরত আসে, তারা এসে একদম তুড়ি মেরে কিন্তু এইগুলো এই জাজমেন্ট, সেই জন্য এইটাকে বড় অংশটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো উচিত এবং যারা মাঝারি এবং নিম্ন লেভেলের যারা ক্রাইম করেছে তাদের বাংলাদেশে ট্রাই করা উচিত বলে আমি মনে করি। রাষ্ট্র ইমাম, অনেকগুলো প্রশ্ন। একটা হচ্ছে যে এই প্রতিবেদন এটা আসলে বাংলাদেশে বিচারের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখতে পারে? ব্যারিস্টার সরওয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু সীমাবদ্ধতা, দুর্বলতা, যেটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মধ্যে আছে, চ্যালেঞ্জেসগুলো কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক আদালতে বিচারের প্রশ্নটাও অনেকের মধ্যে দাবি ছিল, সেটার কোনো সুযোগ বা সম্ভাবনা এখান থেকে তৈরি হয় কি না? জি, প্রথমেই চলে যাই যে এই রিপোর্টটা এই ট্রায়ালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কী ধরনের ভূমিকা রাখতে পারে। এই রিপোর্টে কিন্তু আমার সহবক্তাও বলেছেন, যে ভাষাটা ব্যবহার করেছে যে যুক্তিসঙ্গত কারণে তাদের বিশ্বাস যে মানবাধিকার লঙ্ঘনগুলো ঘটেছে, কিন্তু রিপোর্টে কিন্তু আরেকটা জিনিস বলে দিয়েছে যে ক্রিমিনাল একটা ট্রায়ালে যে স্ট্যান্ডার্ড অফ প্রুফটা আমরা ব্যবহার করি ওটা কিন্তু এর থেকে অনেক হায়ার, ওটা হচ্ছে বিয়ন্ড অল রিজনেবল ডাউট। সেটার জন্য আমাদের ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার, সেটা এই রিপোর্টের ভিত্তিতে করা যাবে না, এটাও কিন্তু বেশ সুস্পষ্টভাবে রিপোর্টে চলে এসছে। তো অতএব ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কথা বলা আছে রিপোর্টে, এবং যা ওনারা বলেছে ওনাদের মনে হচ্ছে দেখে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করা হয়েছে, বাট তার জন্য ফার্দার ক্রিমিনাল ইনভেস্টিগেশন দরকার। সো সেখানেই কিন্তু এই রিপোর্টটার একটা লিমিটেশন চলে আসছে। এখন চলে যাই যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারগুলো শুরু হওয়ার আগেই আমরা দেখেছি যে আইনটা যে আছে সেই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই আইনটাকে সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই আইন আন্তর্জাতিক যে মানদণ্ডগুলো আছে এসব ট্রায়ালসের ক্ষেত্রে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, এবং এটা একটা কারণ যে কারণে আওয়ামী লীগ সরকারের আমলে যখন বিচারগুলো হয়েছিল সেগুলো প্রশ্নবিদ্ধ ছিল সব জায়গায়। অ্যান্ড সো এই সংশোধনগুলোতে যদি একটু টাচ করি যে কিভাবে ইমপ্রুভ করেছেন, আদৌ কি সব ধরনের উদ্বেগ ফেয়ার ট্রায়াল নিয়ে যেগুলো আমাদের ছিল সেগুলো কি দূর করা হয়েছে কিনা। তার মধ্যে যেরকম একটা ওনারা করেছে যে আগে আপনার হয়তো মনে থাকবে যে কথায় কথায় আদালত অবমাননায় মামলা ঠুকে দিত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ধরনের সমালোচনা করা যেত না, অনেকের বিরুদ্ধেই ঠোকানো হয়েছে। তো সেটার জন্য যেটা একটা ইন্ট্রোডিউস করেছে যে উপরে আপিল বিভাগে আপিল করা যাবে সেরকম একটা কনভিকশন যদি হয়, বাট এতটুকু রেখেই ছেড়ে দিয়েছে। সো প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ কিন্তু নেই, ওখানে একটা লিমিটেশন এখনো রয়ে গেছে। তাছাড়া ওনারা একটা ইতিবাচক যে ডেভেলপমেন্ট এনেছে সেটা হচ্ছে যে সংজ্ঞাটা আছে মানবতা বিরোধী অপরাধের, সেটাকে এক্সপ্যান্ড করেছে, এটার মধ্যে গুম ঢোকানো হয়েছে যেটা আগে ছিল না, এবং এটাকে ক্ল্যারিফাই করেছে অনেকভাবে, এটাকে আরও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য। আরও বলেছে যে লাইভ ব্রডকাস্ট করা যাবে হিয়ারিংগুলো, যাতে করে একটা স্বচ্ছতা আসে পুরো বিচার প্রক্রিয়ায়। তারপরে বলেছে যে ফরেন অবজারভার্স, লোকাল এনজিওস তারা বসতে পারবেন, ফরেন কাউন্সিলস অ্যাপিয়ার করতে পারবেন। সো এগুলো খুব ইতিবাচক। এবং আরেকটা হচ্ছে এভিডেন্স নিয়ে একটা বড় ধরনের প্রবলেম ছিল, অলমোস্ট যা ইচ্ছে তাই এভিডেন্স আগে অ্যাডমিসিবল হতো, এখন এভিডেন্স অ্যাডমিসিবিলিটির সময় চ্যালেঞ্জ করার একটা সুযোগ রাখা হয়েছে, যে ডিফেন্স কাউন্সিল চ্যালেঞ্জ করতে পারবে। আরেকটা বলেছে যে প্রসিকিউশনের কাছে যদি এমন কোনো এভিডেন্স থাকে যেটাতে যা অভিযুক্ত দোষী যে না বা দোষী মানে নির্দোষ সেটা প্রমাণ করা যায়, সেক্ষেত্রে সে বাধ্যতামূলকভাবে সেটা ডিসক্লোজ করতে হবে। সো এগুলো খুব ইতিবাচক, কিন্তু এখানে কিছু নেতিবাচক দিক এখনো রয়ে গেছে। একটা তো আমি আগেই বললাম যে অন্তর্বর্তীকালীন সব আদেশের বিরুদ্ধে আমি উপরে যেতে পারবো না। আরেকটা হচ্ছে যে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, কারণ এটা তো এখন বাস্তবতা যে অনেকগুলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হবে, ওখানে অভিযুক্তদের যে রাইটসগুলো আছে সেটার দিকে কিন্তু একেবারে হাত দেওয়া হয়নি। তারপরে হচ্ছে যে আরেকটা প্রবলেম হচ্ছে ডেথ পেনাল্টি, এই বিষয় নিয়ে কেউই কোনো ধরনের আলাপ আলোচনা করছে না, হয়তো পপুলার সেন্টিমেন্ট এখনও মৃত্যুদণ্ডের ফেভারে বলে, কিন্তু ইউএন যাদের সাথেই আমার কথা হয়েছে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের পলিসি হচ্ছে যদি ডেথ পেনাল্টি এই দেশে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনের সহায়তা করবেন না,
এভিডেন্স শেয়ারিং করবেন না। এবং আমার আশঙ্কাটা সেখানেই যে তারা যে এত গুরুত্বপূর্ণ এভিডেন্সের ভিত্তিতে প্রতিবেদনটা দিলেন, এই এভিডেন্সটা আমাদের সাথে শেয়ার করবেন না। সো এটা তো আমাদের ট্রায়ালের ক্ষেত্রে কাজে দিতে পারতো। সো এর জন্য আমার মনে হয় যে ডেথ পেনাল্টি নিয়ে অ্যাটলিস্ট একটা সংলাপ বা পাবলিক কনভারসেশন শুরু করা উচিত ছিল। বা অনেক দেশে যেটা করেছে যে বাতিল করেনি কিন্তু স্থগিতাদেশ দিয়েছে বা মরেটোরিয়াম ডেথ পেনাল্টির উপরে, সেটা নিয়েও কিন্তু কোনো ধরনের আলাপ আলোচনা হচ্ছে না। এবং এই ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির একটা ইভেন্টে গেছিলাম এবং যখন এই কথাটাও বললাম, অন্যান্য যে বক্তারা ছিলেন কমিটির সদস্য যারা, তারা কিন্তু বেশ আপত্তি করলেন, যে তাদের কাছে মনে হয় যে না, মানে আমার হাবভাবটা দেখে মনে হচ্ছিল যে আমরা ঠিক ন্যায় বিচার চাচ্ছি না, এখন আমরা হয়তো প্রতিশোধ চাচ্ছি, তাই রক্তের বিনিময়ে রক্ত টাইপের একটা সিচুয়েশন হয়ে গেছে। কিন্তু এটা হলে আমরা ইউএন থেকে সহায়তা পাবো না। ইউএন থেকে সহায়তা পেলে এই বিচার প্রক্রিয়াটা কিন্তু আরো অনেক গ্রহণযোগ্য হবে। ওটাই আমার আশঙ্কা। আন্তর্জাতিক ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা হেগে অবস্থিত, সেইখানে রেফার করার ফাউন্ডেশন হলো একটা ইউএনের একটা তদন্ত। তো সেইটা যখন হয়েছে, বাংলাদেশ যদি এইটাকে অ্যাভেল না করে, দেন এ গ্রেট অপরচুনিটি উইল বি মিসড। এক। দুই হলো যে যারা ইন্ডিয়াতে পালিয়ে রয়েছে তার ভিতরে অনেকগুলো টপ কিলার্স রয়েছে, মনে করেন এই পতিত শেখ হাসিনা এবং তারেক সিদ্দিকী, তার সাথে যদি এই ডিজিএফআইয়ের ডিজি দুই একজন পালিয়ে গেছে বলে আমরা খবর পাচ্ছি আনঅফিসিয়াল সোর্সে। সো এখন ওখানে আগে অজিত দোভাল, দিস সোকল্ড সিকিউরিটি অ্যাডভাইজার অফ ইন্ডিয়া, সোকল্ড এই কারণে বললাম যে উনি এমনভাবে অ্যাডভাইস করে ইন্ডিয়াকে যে নেইবারিং কোনো কান্ট্রির সাথে সম্পর্ক না ইন্ডিয়ান। সো দ্যাট ইজ হিজ স্ট্যান্ডার্ড অফ সিকিউরিটি অ্যাসেসমেন্ট। তো এখন বলা হয়ে থাকে যে যে বিল্ডিংয়ে অজিত দোভাল বসে একা আপনার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, বাংলাদেশকে লুটপাটের উদ্দেশ্যে, ওইখানে এখন ওই যে পলাতক মুজিব, পলাতক তারেক সিদ্দিকী এবং আরও দুই দিন যে এখন তারা টিম গঠন করছে। সো বাংলাদেশের প্রতি ষড়যন্ত্র ততদিন চলবে যতদিন এই ফেসিজম এরা বায়োলজিক্যালি বেঁচে থাকবে। তাহলে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি এটা রেফার করা হয়, তখন আন্তর্জাতিকভাবে একটি চাপ সৃষ্টি হবে যে ইউ রেফার দেম, অ্যারেস্ট অর্ডার হবে সেখান থেকে। অ্যারেস্ট অর্ডার হলে বাংলাদেশে যে অ্যারেস্ট অর্ডার তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমার সহবক্তা যেমনটা বলছে যে এটার গুরুত্ব যে ইন দিস প্ল্যানেট এর চেয়ে প্রফেশনাল তদন্ত আর কিছু হতে পারে না। সো বাংলাদেশ 100 বছরে যা না পারত, 50 বছরে যেটা আন্তর্জাতিক এরিনায় যে রিপোর্ট নিতে না পারত, এই একটি ইউএনের একটি তদন্তের মাধ্যমে দ্যাট হ্যাজ বিন অ্যাকমপ্লিশড। যে পৃথিবীর কনসার্ন সবাই জেনে গিয়েছে হোয়াট হ্যাপেন্ড ইন বাংলাদেশ ইন জুলাই অ্যান্ড আগস্ট। অর্থাৎ এটা বাংলাদেশের আর কোনো ক্যাম্পেইনের দরকার নেই, অটোমেটিকলি হয়ে গেল। সো দিস ইজ এ অপরচুনিটি ফর বাংলাদেশ যে এটাকে অফিসিয়ালি রেফার করা। যে সমালোচনা আসছে বাংলাদেশে যা কিছু হোক, ইউএন বডি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ যারা বলবে, যারা এটা বেকায়দায় থাকবে, অপোনেন্ট থাকবে, তারা এটা সমালোচনা করবে। সো ওই সমালোচনা তেমন না। তবে একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মূল ফেসিজম সৃষ্টি হয়েছে আউট অফ দ্য পলিটিক্যাল প্রসেস, এ পলিটিক্যাল পার্টি। সেই পলিটিক্যাল পার্টি রাষ্ট্রীয় সমস্ত ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করেছে টু ফুলফিল দেয়ার এই ফেসিজমকে সাকসেসফুল করার জন্য। সেইটার একটা অংশ যে পলিটিক্যাল পার্টিকে আপনি ব্যান করার জন্য সুপারিশ করছেন না, কিন্তু যে পলিটিক্যাল পার্টি যাদেরকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে ফেসিজমকে সাকসেসফুল করেছে তাকে আপনি ব্যান করার জন্য বলেছেন। ব্যান করা হলে আসলে এটাকে ব্যান করা উচিত ছিল। এটা তো ইন্টারন্যাশনাল উদাহরণ রয়েছে, আমরা তো জার্মানিতে দেখেছি। সো ফেসিজম র্যাবকে ওইখানে নিয়ে গেছে, অথবা যাদেরকে করছে। আপনি যদি র্যাব বাতিল করার কথা বলেন তাহলে পলিটিক্যাল পার্টি বাতিল করা আগে আসে, প্রায়োরিটি। র্যাবের যারা মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ করছে তাদের বিরুদ্ধে শাস্তি করেন, আপনি তাদেরকে বিচারের সম্মুখীন করেন। কিন্তু অ্যাজ এ বাহিনী অনেক এফিশিয়েন্ট, অনেক সেনাপ্রধান সম্প্রতি বলেছেন। আর আমাদের বিচারের ক্ষেত্রে যেটা আমার সমালোচক রসমা ইমাম বলেছে যে জুডিশিয়াল নোটিশ, যেটা এটা তো আমরা দেখেছি যে জুডিশিয়াল নোটিসে
অ্যাজ এ প্র্যাকটিসিং লয়ার ইন ইন্টারন্যাশনাল ক্রাইম স্টেট বলে যে হেগের যে ট্রাইব্যুনাল হয়েছে, টোকিও ট্রাইব্যুনাল, আপনার রুয়ান্ডা ট্রাইব্যুনাল, এগুলো তো সব অলরেডি আগেই জুডিশিয়াল নোটিশে দেওয়া গেছে, এখনও দেওয়া যাবে, সেইটা রয়েছে। এবং আমাদের এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা তো স্টেটওয়ে আইসিটির যে চিফ প্রসিকিউটর উনি তো বলেছেন যে আমরা এটাকে রেফারেন্স ব্যবহার করো, এভিডেন্স ব্যবহার করো। সো এইটা তো আমাদের কাজে লাগবে। তো এইখানে আইসিটিতে একটা সমালোচনা অলরেডি সামনে আসছে, যদি ইউএনএ এটা না পাঠায় তাহলে এই সমালোচনাটা আরও বেশি আসবে যে একসময় যে জামাতের ডিফেন্স লয়ার ছিল তিনি এখন প্রসিকিউটর, এই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করা হবে যে তার ফেয়ারনেস অ্যাজ এ প্রসিকিউটর, সেটা নিয়ে কিছু আলোচনা এবং এইটা কিন্তু এই যারা সমালোচক এবং যাদের বিচার হচ্ছে তারা কিন্তু এই জায়গাটায় মৃত্যুদণ্ডের প্রসঙ্গটা আপনি মৃত্যুদণ্ড, আমি মনে করি যে মৃত্যুদণ্ড রহিত করাই কাম্য। এই কারণে আপনি কাউকে যদি ফাঁসি দেন, দ্য এন্ড অফ হিজ লাইফ, কিন্তু ফাঁসি না দিয়ে তার যদি যাবজ্জীবন হয়, যারা জেলে থেকেছে বা যারা কন্ডেম সেলে থেকেছে দে ক্যান রিয়েলাইজ, আমি জেলে ছিলাম আমি জানি, প্রতিদিন কিন্তু সে রিপেন্ট করার একটা সুযোগ পাবে। ওই এভরি ডে হি ইজ ডাইং বিফোর হিজ ফিজিক্যাল ডেথ, ন্যাচারাল ডেথ। কিন্তু ওই যুক্তিতে না, বেরিয়ে যাবার একটা আশঙ্কাও তো থাকে সব সময়, যে কোনো পলিটিক্যাল চেঞ্জের সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে যেটা হয়, হ্যাঁ 21 আগস্ট গ্রেনেড হামলা সব বের হয়ে গেছে, সেই সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক মান এবং মানবাধিকারের আমাদের নেওয়া যেতে পারে আমি মনে করি। ব্যারিস্টার রাষ্ট্র ম্যাম, এই জায়গাটা উত্তর যে হ্যাঁ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান থাকলেও বা আমরা না চাইলেও এই যে একজনকে আপনি জেলে রাখলেন, বেরিয়ে যাওয়ার যে আশঙ্কাটা থাকে বাংলাদেশের যে পলিটিক্যাল হিস্ট্রিতে যেটা আমরা দেখি, এটা কিভাবে ইয়ে করা যাবে, রহিত করা যাবে বা এই বিধান। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বলছিলাম যে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ব্যাপারটাকে আপনি কতটা দেখেন? বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না আন্তর্জাতিক আদালতে, কোনটা আসলে? বুঝতে পারছি। জি, প্রথমে মৃত্যুদণ্ডের পয়েন্টটা আমি অ্যাড্রেস করি। মৃত্যুদণ্ডের উপরে তো অনেক রিসার্চ হয়েছে গোটা বিশ্বে, এবং প্রত্যেকটা বেশিরভাগ রিসার্চেই কিন্তু দেখা গেছে যে এটা ডেটারেন্ট এফেক্ট যেটা আমরা বলি, যে অপরাধ প্রতিরোধ করাতে খুব একটা কোনো এফেক্টিভ না, একেবারেই কোনো ধরনের ভূমিকা রাখেনি। যেসব দেশে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে, ইটস নট যে সেই দেশগুলোতে অপরাধের হার সাংঘাতিক বেড়ে গেছে। তো সায়েন্টিফিক বা যুক্তিসঙ্গত কোনো কারণ নেই মৃত্যুদণ্ডটা রাখার জন্য, এটা গেল একটা। দ্বিতীয়ত অবভিয়াসলি এটা মানবাধিকার বিরোধী একটা পানিশমেন্ট, আন্তর্জাতিক মানদণ্ডের সাথে একেবারে সাংঘর্ষিক, এটা গেল। তৃতীয়ত এখন তো দিস ইজ দ্য স্মার্ট থিং টু ডু, কারণ এখন তো আমাদের সহায়তাটা দরকার। অন্য কোনো নৈতিক কারণ না থাকলেও এই কারণেই তো মৃত্যুদণ্ডের উপরে অ্যাটলিস্ট একটা স্থগিতাদেশ দেয়া আমার মনে হয় উচিত, বা অ্যাটলিস্ট আমরা কনভারসেশনটা শুরু করি, দেখি আমাদের জনগণ কি চায়। এখন তো যেখানেই আপনি যাচ্ছেন সবাই মনে হচ্ছে জনগণ কি চায় সব বুঝে গেছে, সেটা তো না। জনগণ কি চায় তো বোঝার একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। সো এটা হচ্ছে আমার মৃত্যুদণ্ডের পয়েন্টে। আর আরেকটা আপনি যেটা বললেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ক্রিমিনাল কোর্টের কাছে যেতে হলে দুটো সিচুয়েশনে যেতে পারে। যদি রাষ্ট্র আনউইলিং বা আনএবল, সো যদি সক্ষম না হয় বা আনউইলিং হয় কোনো কারণে এই মামলাগুলো পরিচালনার ক্ষেত্রে, তো এটা কিন্তু এখন রাষ্ট্রের উপর ডিপেন্ড করছে। এবং যাওয়া উচিত কি না সেখানে আমার মতামতের আগে আমি বলি যে ধরেন ইউএন কি রেকমেন্ডেশনটা দিয়েছে, বলেছে যাওয়া উচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি বলেছে, যাওয়া উচিত। এবং কেন বলেছে? কারণ হচ্ছে বিচার ব্যবস্থায় বড় ধরনের সংস্কার দরকার, বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। তার আগে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় মোকাবেলা করার ক্ষমতা তাদের মতে আমাদের নেই। তারপরে আসেন ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস কি বলেছে, কমপ্লিকেটেড ইনভেস্টিগেশনস ইনভলভড, আমাদের সেই সক্ষমতা নেই। সো যেদিকেই আপনি তাকান সবগুলোর কিন্তু একই রেকমেন্ডেশন যে আমাদের যাওয়া উচিত। তারপরে আমার সহবক্তা যে কথাটা বললেন, এই আইসিটি স্বাধীনতা নিয়েও তো অনেক ধরনের কথা উঠছে, বিশেষ করে চিফ প্রসিকিউটর ওনারও। সো এটাও তো একটা ভূমিকা রাখবে যে যে ইনভেস্টিগেশনটা হবে সেটাও তো গ্রহণযোগ্য হতে হবে। সেটা যদি নিরপেক্ষ হিসেবে বা যথাযথ প্রক্রিয়া কি অনুসরণ করা না হয়, সেক্ষেত্রে তো পুরো বিচার প্রক্রিয়াটাই আবারও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সো এর জন্য আমারও পার্সোনালি মনে হয় যে আন্তর্জাতিক অপরাধ আদালতেই রেফার করা উচিত বিষয়টাকে, সব কিছু গণনায় নিলে। এবং আরেকটা কথাও বলেছেন আই থিঙ্ক চিফ এশিয়া প্যাসিফিকের এই জাতিসংঘের রাইটস অফিসারই, যে পুলিশ সংস্কারও কিন্তু এখনো হয়নি।
সো এই তদন্তর তো একটা বড় ধরনের ভূমিকা পুলিশ রাখবে। সো সেখানেও তারা মনে করছেন যে পতিত সরকারের অনেক লোকজনও এখনো পুলিশে আছে। সো যেই ইনভেস্টিগেশনটা হবে সেটাও প্রশ্নবিদ্ধ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। সো এগুলো গণনায় নিলে আমার মনে হয় করা উচিত। সো দুদিক থেকেই প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন উঠবার সুযোগ আছে, মানে ডিফেন্ডিং সাইড থেকে এবং সো ব্যারিস্টার রাসনাই ম্যাম নির্বাচনের প্রসঙ্গটা তুললেন এবং জনগণের সিদ্ধান্ত গ্রহণ করবার যে ক্ষমতা সেটা বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ নেই এবং এই বিচারিক প্রক্রিয়ার সঙ্গেও সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসে। তো সব মিলিয়ে আপনি কি মনে করেন যে, এবং এই প্রশ্নটাও আছে এখন যে সরকার কতটা নিরপেক্ষ থাকতে পারছে, আরও প্রশ্ন আছে যে সরকার কতটা একটা ভালো নির্বাচন দেবার সক্ষমতা রাখে, আপনার কাছে কি মনে হয়? না দেখুন, আমি মনে করি যে বিপ্লব উত্তর অথবা অভ্যুত্থান উত্তর যে সোসাইটি থাকে, রাষ্ট্র থাকে, এটা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় থাকে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, সিস্টেমগুলো নষ্ট হয়ে গেছে। সো কোথাও এই উদাহরণ নাই যে খুব একটা নির্বাচন দিয়েই সেই পরিস্থিতি উত্তরণ করে গিয়েছে, বরং কঠিন হস্তে একটা শাসন ব্যবস্থা চালিয়ে একটা জায়গায় পৌঁছে তারপরে গণতন্ত্র প্র্যাকটিস করেছে। এখন রাজনৈতিক দলগুলো তার পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে এটা বলবি। দেখুন, এই যে ইউএন রিপোর্টটা সম্বন্ধে আমরা বললাম, এই অন্তর্বর্তীকালীন সরকারের এবং ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনূসের গুড অফিস ব্যবহার করে রিকোয়েস্ট করেছে এবং তারা এই অপারেশন, এই তদন্ত লঞ্চ করেছে। এটা তো একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তাদের যেটা ভুল হয়েছে যে তারা বিজয়ী হয়ে বিজিতের কাছে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা সরকার পরিচালনা করছে। এখন আমি একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক আপনাকে বলি যে একটা আপকামিং যে একটা কনফ্লিক্টের দিকে যাচ্ছে, যারা একসাথে ফ্যাসিজমকে বিতাড়িত করেছে তাদের ভিতরে কোন জায়গাটায় যে জনগণের একটা অংশ মনে করে যে ইন্ডিয়া যেটা চাচ্ছে একটা দ্রুত নির্বাচন, সেই কথাটা বিএনপির থেকে তারা বলাতে পেরেছে একটা অংশের কিন্তু ধারণা। এবং এইটা বিএনপির জন্য বিগেস্ট মিস্টেক হবে, বিসাইড দেয়ার লিডারশিপ অ্যান্ড অল আদার, যে মানুষের মনের ভিতরে যদি এই ধারণা প্রথিত হয় যে বিএনপি ইন্ডিয়ান তোষণ নীতি ফলো করে, তাহলে এটা তাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। যেটা ছাত্ররা বলেছে, কোনো ইন্ডিয়াও না পাকিস্তানও না, অর্থাৎ মূল কথাটা বলতে চাইছে ইন্ডিয়া বিরোধী। কারণ অনেকে মনে করে এইটা আওয়ামী ফ্যাসিজমের পতন হয় নাই, পতন অলসো ইন্ডিয়ার হয়েছে, যার জন্য ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে গেছে। এবং যে ইন্ডিয়ান পাপেটগুলো বাংলাদেশের ছিল, আওয়ামী লীগের যারা বাংলাদেশকে লুটপাট করছে এবং লুটপাটের একটা বড় অংশ তারা ইন্ডিয়াতে পাচার করেছে, তারা সেইখানে এখন ভোগবাদিতে লিপ্ত হয়েছে, বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র করছে। সো এইটা একটা জাতি গঠনের অপরচুনিটি আসছে। ইন্টারিম গভর্নমেন্টের সমস্যা, তারা যে সরকার গঠন করেছে এইটা অত্যন্ত উইকভাবে গঠিত হয়েছে। এইখানে অনেকেই আসিফ নজরুল সাহেবকে ব্লেম করে এই কারণে যে উনি ওনার পরিচিত লোক ছাড়া যোগ্য, দক্ষ, সাহসী লোকদেরকে ইনক্লুড করতে ব্যর্থ হয়েছে। ছাত্ররা তার উপর ডিপেন্ড করেছে, পরামর্শ নিয়েছে কাদেরকে আনা যায় অ্যাডভাইজারি কমিটিতে, প্রফেসর ইউনূস সাহেবও তার উপর ডিপেন্ড করেছে এবং এইটার সাবস্টান্স রয়েছে। তো তাদের যেটা উচিত ছিল এই উইক পার্সোনালিটি এখান থেকে সরিয়ে স্ট্রং পার্সোনালিটি হু ক্যান রিয়েলি ডেলিভার, এখানে অর্ধেক আছে তারা তাদের রাষ্ট্র চালাবার অথবা তাদের ফিজিক্যাল এবিলিটি নাই টু কন্টিনিউ। সেই জন্য ব্যালান্সটা কোন জায়গা, যে কবে নির্বাচন হওয়া উচিত, এইটা একটা জায়গায় আমাদের ফ্যাসিজমের বিরুদ্ধে যারা আমরা একটা ঐক্যতায় ছিলাম, সেই জায়গায় একটা ঐক্যমত দরকার। সেইটা রিজনেবলি অনেকে মনে করে 3 থেকে 5 বছর কিন্তু আপনি পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না যে এত শর্ট টাইমে এইরকম একটা ভঙ্গুর সোসাইটিকে আপনার গণতন্ত্রে আমরা গেলাম। এইটাও এক ধরনের গণতন্ত্র, এই কারণে ম্যান্ডেটের কোনো ঘাটতি এখানে নাই। যারা বলার চেষ্টা করছে তারা অনির্বাচিত, আই ডো নট এগ্রি উইথ দেম, কারণ অভ্যুত্থান উত্তর অথবা বিপ্লব উত্তর ম্যান্ডেটের কোনো ঘাটতি নাই। এখন দেখেন কনফ্লিক্টগুলো কোথায় কোথায় আসতেছে, যে তারা বলছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফার্স্ট হইতে হবে, বিএনপি চাচ্ছে আগে সংসদ নির্বাচন, তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে, তারা চাচ্ছে সংসদ নির্বাচন আগে। সো এইগুলা এবং এই প্রোক্লামেশন নিয়ে অনেকগুলা কিন্তু কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর সামনে এসছে। এখন আমরা যেটা দেখলাম যে এই যে তাদের অনেক ইয়াং জেনারেশন সেখানে অ্যাসেম্বল হয়েছে, অর্থাৎ এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না বলে কিন্তু নতুন রাজনৈতিক দল আসতেছে, 12-13টা আসছে, এর ভিতরে এইটা সর্বশেষ। সেই জায়গাটায় যদি বিএনপি মডিফাই হয়ে জন আকাঙ্ক্ষা ধারণ করতো, তাহলে কিন্তু
নতুন পলিটিক্যাল পার্টি আসার কজ অনেকটা কমে যেত, অনেকটা কারণ কমে যেত, সেই যেতে পারছে না। এখন এই যে একটা আপকামিং কনফ্লিক্ট যদি হয় সেটা কিন্তু ফেসিজম বেনিফিট পাবে। এই জায়গাটায় সবাই এক থাকতে হবে বলে আমি মনে করি। এবার বড় ধরনের দায়িত্ব পলিটিক্যাল টপ লিডারশিপ যারা, তাদের এই দায়িত্ব। ধন্যবাদ ব্যারিস্টার রওশন ইমাম। জি জি, প্রথমেই বলবো যে ইস্যুগুলো তুলছিল, যে একটা হচ্ছে যে বিচার আগে নির্বাচন পরে, যে কথাটা শুনছি রেগুলার বেসিসে। যারা এই কথাটা বলছে, আমার ধারণা হচ্ছে তাদের বিচার প্রক্রিয়া সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, কারণ থাকলে এই কথাটা বলতে পারে না। কারণ একটা বিচার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো ততদিন যদি আমরা বসে থাকি নির্বাচন না করে, আমরা তো দেখছি পরিস্থিতি তো বিগড়াচ্ছে অনবরত। ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা আপনি দেখেন, 6 মাস হয়ে গেছে, কিন্তু অবনতি কিন্তু দিনে দিনে আরও ঘটছে। আমরা আশায় ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ন্ত্রণে নিয়ে আসবে, কিন্তু তা তো হলো না। এই 6 মাস আগে পতনের পরপর সবাই রাস্তাঘাটে নেমেছিল ডাকাতি, ছিনতাই এগুলো কমানোর জন্য। আমরা দেখলাম কয়েকদিন আগেও আবারও নামতে হয়েছে। সো কোনো উন্নতি তো আমি দেখছি না ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে, যেটা আমার বিশ্বাস যে নির্বাচন যদি দেয় একটা নির্বাচিত সরকার অনেক শক্তভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবে সিচুয়েশনটাকে। আরেকটা আপনি দেখেন ইকোনমি, অর্থনীতির অবস্থা। মানে আমি তো কর্পোরেট কমার্শিয়াল লয়ার, আমাদের তো বিজনেস ক্লায়েন্টস অনেক আছে, এবং প্রত্যেকটা বিজনেস গ্রুপ থেকে আমি একই কথা শুনে যাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের এঙ্গেজই করছে না তাদের সাথে মিনিংফুলি। সো এইভাবে তো অর্থনীতির কোনো উন্নতিও আমরা দেখতে পাবো না। তারপরে ধরেন এই যে ভারতের আরেকটা ভূমিকা আছে এখানে, তারা তো ইন সো মেনি ওয়ার্ডস বলেই দিয়েছে যে আমরা নির্বাচিত সরকারের সাথে গুরুত্বপূর্ণ ব্যাপারে, ট্রেড এসব ব্যাপারে আলাপ আলোচনা করবো, এই সরকারের সাথে করব না। তারপরে আসছে যে এই ফরেন ইনভেস্টমেন্ট, এখনও কিন্তু এই সরকারকে অত্যন্ত আনস্টেবল হিসেবে পারসিভ করা হচ্ছে। এরকম অবস্থায় কোনো ফরেন ইনভেস্টমেন্ট আমরা অ্যাট্রাক্ট করতে পারবো না। সো এইসব যদি আমি গণনায় নেই, সেক্ষেত্রে আমার মনে হয় নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যত তাড়াতাড়ি দেওয়া যায়। বিচার আগে নির্বাচন, এটা কোনো যুক্তিসঙ্গত কথাই না, অনেক পিছিয়ে যাবে নির্বাচন তাহলে। তারপরে আসছে যে সংস্কার আগে নির্বাচন পরে। এখানেও আমার ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, বাট সংস্কারের ব্যাপারে তো প্রথমত ঐক্যমত থাকতে হবে। সো ঐক্যমত স্থাপন করার জন্য যে কমিশনটা করেছেন তারা কতদূর সক্ষম হবেন স্থাপন করতে আমি জানি না। দ্বিতীয়ত হচ্ছে যে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা কি ঢালাওভাবে আছে সংস্কার করার? আমার মতে কিন্তু নেই। এখানে আমি আমার সহবক্তার সাথে দ্বিমত পোষণ করব যে আমার মতে ওনাদের ঢালাওভাবে সংস্কার করার নেই। কারণ সংস্কার মানে ওনারা যদি সংবিধানে হাত দিতে যায়, ওনারা তো করতে পারবেন না। কারণ সংবিধানে হাত দিতে হলে গণপরিষদ লাগবে নির্বাচিত, যেটা, বা আমার পার্লামেন্ট দরকার হবে ইলেক্টেড, তাহলে ওটা পারবে না। ওটা না হলে কিন্তু অনেক কিছুই কিন্তু সংশোধন করা যাবে না। আপাতত যে ব্যাপারে ন্যূনতম ঐক্যমত স্থাপন করা যাবে সেই ধরনের সংস্কারগুলো মেবি অর্ডিন্যান্সের মাধ্যমে, যদি আইনি সংস্কার হয়ে থাকে, দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় দেশের কল্যাণের জন্য প্রয়োজন। সরকার কিছু যোগ করবেন, আমি শেষ করতে হবে। না, আমি সংস্কার এবং নির্বাচন নিয়ে আসলে তো সবাই এক ধরনের ঐক্যমতে আসছে যে ন্যূনতম সংস্কার করে, যেটা বেগম জিয়া নিজেও বলেছেন, একটা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে সংস্কার করে। সেই জন্য কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ অন্য কিছু এফেক্টিভলি হ্যান্ডেল করতে পারে নাই। তাদের সামনে সুযোগ ছিল, ইভেন তারা যদি লিমিটেড স্ট্রিম রুলিং চালাতো সেটাও জনগণের সমর্থন ছিল। কিন্তু সমস্ত ব্যাড চরিত্রের মানুষ নেমে যে দাবি 15 বছরে করতে পারে নাই, তাদেরকে আনস্টেবল করার চেষ্টা করছে বিভিন্নভাবে, এবং এইটাই হলো ষড়যন্ত্র, যে তাদেরকে শান্তিতে থাকতে দিবে না। সেই জায়গাটায় তারা ট্রাপে পা দিয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটাতে পারে নাই। সেই জন্য দরকার ছিল অত্যন্ত দক্ষ যোগ্য অ্যাডভাইজারি কমিটি। আপনার কাছে যেটা আমার একটা প্রশ্ন, আপনি কি সরকারটাকে নিরপেক্ষ এখনো মনে করেন কি না, পারসেপশন কি? আর দ্বিতীয়ত হচ্ছে একটা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য তাদের সক্ষমতা আছে কিনা, অন্তত গত কয়েক মাসের পারফরমেন্সে কি মনে হয়? জি, ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য, কারণ এই জিনিসটাই আমি যুক্ত করতে চাচ্ছিলাম। এখন আমার কাছে আমি একটু উদ্বেগ প্রকাশ করব, আমার ওনাদের নিরপেক্ষতা নিয়ে এখন দিনে দিনে সন্দেহ হচ্ছে। কারণ আমি বলি সিম্পল, যে বার্তাটা গেছে, এই যে ছাত্রদের যে দলটার আত্মপ্রকাশ হলো, আমাদের নতুন রাজনৈতিক দল দরকার। এই ব্যাপারে কিন্তু বাংলাদেশের আই থিঙ্ক 18 কোটি মানুষ সবাই একটা এই অনুভবটা অনেক দিন ধরে করছে যে আমাদের অপশনস দরকার, দুটো পার্টি ছাড়া আরও অপশনস। অ্যান্ড প্লাস এটা
যে কারোই মৌলিক অধিকার একটা রাজনৈতিক সংগঠন বা দল করার। সো ওগুলো ঠিক আছে, কিন্তু অপটিক্সটা দেখেন যে কেন আমার নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ হবে না। লোকেশনটা দেখেন আত্মপ্রকাশের, মানে আই ওয়াজ ভেরি কিউরিয়াস যে মানিক মিয়া অ্যাভিনিউতে এই ধরনের একটা লোকেশনে গত কি 30 বছরে কোনো ধরনের পলিটিক্যাল ইভেন্ট হয়েছে? তাহলে কি বার্তাটা যাচ্ছে আমাদের কাছে যে সরকারের পৃষ্ঠপোষকতা মদদ সব কিছু আছে, ফুল ব্যাকিং দেয়া হচ্ছে, তাহলে কিভাবে এই সরকার নিরপেক্ষ থাকে? তাদের অধীনে কি নিরপেক্ষভাবে একটা অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারবে? এটা দিয়ে আমার অ্যাটলিস্ট অনেক ধরনের উদ্বেগ আছে। আরেকটা হচ্ছে যে আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম যে পদত্যাগ করছেন, ওনার পদত্যাগ করলেই যে এটার অবসান ঘটে যাবে এই ধরনের উদ্বেগের, তা আমার একেবারেই মনে হচ্ছে না। কারণ ছাত্রদের আরও দুজন আছে উপদেষ্টা হিসেবে এখনো, তারাও হয়তো লাস্ট মিনিটে গিয়ে করবেন। তার অর্থটা কি যে যত ধরনের বেনিফিট নেওয়া যায় আমরা নেব, তারপরে আমরা লাস্ট মিনিটে গিয়ে পদত্যাগ করে ইলেকশন করব। এটা তো ফেয়ার কোনোভাবেই, এটা কি নিরপেক্ষভাবে আমি দেখতে পারছি না। আর সক্ষমতা সরকারের সক্ষমতার ব্যাপারে যেরকম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হলে আইন শৃঙ্খলার অবস্থা কন্ট্রোলে থাকতে হবে, নিয়ন্ত্রণে থাকতে হবে। তা কি এখনো আছে? আমার তো মনে হচ্ছে না। আমি চাই এই সরকার সফল হোক, ওনারা নির্বাচন দেখ, ওনাদের নিরপেক্ষতা নিয়ে যে কনসার্নসগুলো উঠছে সেগুলো অ্যাড্রেস করুক, কিন্তু আমার যথেষ্ট এখন ডাউটস হচ্ছে এই ব্যাপারে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার এম সরওয়ার হোসেন এবং ব্যারিস্টার রাসনা ইমাম। দর্শক, আমার দুই অতিথি নির্বাচন নিয়ে একজন সংস্কার আগে হোক, আরেকজন নির্বাচন কেন নির্বাচন আগে হওয়া দরকার সেটি ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আমরা কথা বলছিলাম, এটাকে আসলে সর্বোচ্চ পরিমাণে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই দিকে বাংলাদেশের নজর দেওয়া দরকার, এবং সেই নজর দিতে গেলে মৃত্যুদণ্ডের প্রসঙ্গটা যে এই বিধানটি আমাদের রাখা উচিত কিনা সেটা নিয়ে অ্যাটলিস্ট একটা আলোচনা শুরু করা দরকার, সেটা ওনারা মনে করছেন। এবং এই বিচারটাকে আসলে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া যায় কিনা অনেক আন্তর্জাতিক সংগঠন বা মহলের সুপারিশের ভিত্তিতে, কারণ বাংলাদেশের আসলে এই ধরনের বিচার করবার যে সক্ষমতা অন্তত নিরপেক্ষভাবে এবং পেশাদার ভাবে, সেটা নিয়ে ইতিমধ্যেই নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, উভয় দিক থেকেই প্রশ্ন তুলবার সুযোগ রয়েছে। কাজে এই বিষয়গুলোকে অত্যন্ত গভীরভাবে মনোযোগ দেওয়া দরকার এবং এই বিষয়গুলো নিয়ে দ্রুত কাজ করা দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।